নমস্কার প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম। আজকে আমাদের সিরিজের বিজ্ঞান ভৈরবতন্ত্র সিরিজের আজকে প্রথম ধ্যান পদ্ধতির ব্যাপারে কথা বলবো। বিজ্ঞান ভৈরবতন্ত্র হচ্ছেন শিবের মুখ থেকে নিঃসৃত 112টি যে ধ্যান পদ্ধতি, সেই ধ্যান পদ্ধতি বর্ণনা। এবারে বিজ্ঞান ভৈরবতন্ত্র শুরু হয় তখন মাতা পার্বতী শিবকে প্রশ্ন করেন যে, হে মহাদেব, আপনার স্বরূপ আমাকে বুঝিয়ে বলুন। এই যে মহাবিশ্ব, এই যে বিস্ময়কর বিশ্ব, এটা কি? এর রহস্য আমার কাছে উন্মোচিত করুন। উনি বলেন যে এই যে চক্রবৎ যে সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, জন্ম এবং মৃত্যু, এর সেন্টারে কি আছে? কোনো সাইকেল যখন ঘোরে তখন তার সেন্টার থাকে, তো অ্যাক্সেল থাকে একটা, তো উনি বলছেন এর সেন্টারে কি আছে এই পরিবর্তনের। তো দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে ফিলোসফিক্যাল প্রশ্ন। তাহলে এই নিয়ে শিব কিন্তু চাইলে লেকচার দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি শুরু থেকেই বললেন, পরপর বিভিন্ন পদ্ধতির কথা, প্রয়োগের কথা বললেন। এটাই এখানে মহত্ব, যে এই প্রয়োগগুলো করলে জানা যাবে, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, বা এমন স্থিতিতে পৌঁছানো যাবে যেখানে কোনো প্রশ্ন থাকবে না। একটা জিনিস বলি যে মহর্ষি পতঞ্জলির যে ওনার যে সমাধির যে স্তরগুলো রয়েছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তো 7টা স্টেপের পরে তারপরে গিয়ে আপনি সমাধিতে উন্নীত হবেন। কিন্তু আমি আগেই বলেছি যে আমরা এর মধ্যে ডিরেক্টলি ধ্যানে যাচ্ছি, কারণ ধারণাতে অনেক কিছু হয়, অনেক কিছু ক্ষমতা জন্মায় একাগ্র থাকলে, বা প্রাণায়াম করলে অনেক রকম থাকে। তো এইগুলো বেসিক্যালি ধরুন যোগী যারা থাকেন তারা এইটা নিয়ে, তারা হয়তো আমরা আজকে যেরকম ব্রেথ নিয়ে করব, শ্বাস নিয়ে হয়তো টেকনিকগুলো আলোচনা করব, কারণ প্রথম 9টি টেকনিক, প্রথম 9টি প্রয়োগ কিন্তু শ্বাসের উপর নির্ভরশীল, শুধু ব্রেথের উপরে, শ্বাসের বিভিন্ন জায়গার উপরে। তো যোগীর সঙ্গে একটা তন্ত্র পদ্ধতির পার্থক্যটা এখানে বুঝে নেওয়া প্রয়োজন। যোগ ব্যবস্থাতে প্রাণায়াম মানে কিন্তু আপনি শ্বাসের কন্ট্রোল করেন, প্রাণের কন্ট্রোল করেন। শ্বাস নয়, আমরা প্রাণ শব্দটা ব্যবহার করি। শ্বাসের মধ্যে দিয়ে আরও অনেক কিছু আসে যেটা শুধু অক্সিজেন দিয়ে বোঝানো যায় না, তো সেটাকে আমরা প্রাণ বলি। প্রাণ শক্তি প্রবেশ করে এবং শরীর সেই প্রাণকে গ্রহণ করে। আপনি সেই প্রাণকে গ্রহণ করেন, করে পরিপুষ্টতা লাভ করেন। তো সেই প্রাণের কন্ট্রোল করাকেই বলা হয় প্রাণায়াম। কিন্তু যখন আমরা তন্ত্রের ভিত্তিতে, বিজ্ঞান ভৈরব তন্ত্রের অংশ হিসেবে শিবের মুখ থেকে নিঃসৃত প্রয়োগ হিসেবে যখন শুনবো, তখন কিন্তু আমরা সেই কন্ট্রোলের কথা ভাববো না। আমরা কিন্তু শুধু জিনিসটা ন্যাচারালি যেরকম হচ্ছে সেইটাকে অবজার্ভ করব। মনে রাখবেন, সাক্ষী ভাবেতে দেখা হচ্ছে কিন্তু আমাদের আলটিমেট অবস্থা, মানে যে অবস্থাতে আমরা উন্নীত হব সেটা হচ্ছে সাক্ষী অবস্থাতে পৌঁছানো। অর্থাৎ শ্বাস নিজের প্রকৃতিভাবেই চলবে, কিন্তু আপনি সেইটা সঙ্গে সঙ্গে আপনি মুভ করবেন, সঙ্গে সঙ্গে আপনি সেটাকে দেখবেন, শ্বাসের মুভমেন্টটাকে। তো প্রথম কথা, যে এই প্রথম 9টি প্রয়োগ শ্বাসের ওপরে রয়েছে, এর আরেকটা কারণ হচ্ছে, দেখুন আমরা জন্ম থেকে বড় হই, ধীরে 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 অবশেষে প্রৌঢ় অবস্থাতে উপনীত হই, বৃদ্ধ হই, বার্ধক্যের পরে মৃত্যু আসে। এই সমস্ত জায়গাতে শুধুই পরিবর্তন। আমরা কোনো কিছু জিনিসকেই থামতে দেখি না। বস্তুতপক্ষে সময় বলে কিছু নেই। সময়ের ধারণা যেটা আমাদের আছে সেটা হচ্ছে পরিবর্তন থেকে আসছে। আমরা সব কিছুকে চারপাশে পরিবর্তিত হতে দেখি বলে আমাদের মনে হয় যে সময় মুভ করছে। তো একটা জিনিস কিন্তু পরিবর্তন হয় না। জন্মের দিন থেকেও আমরা যেভাবে শ্বাস গ্রহণ করি, আমরা কিন্তু মৃত্যুর দিনেতেও সেভাবেই শ্বাস গ্রহণ করি। অর্থাৎ শ্বাস কিন্তু আমাদের সঙ্গে লেগে থাকে। শ্বাস চলে যাওয়ার মানেই কিন্তু মানুষটা মৃত্যু হয়ে গেল।
সেই জন্য শ্বাস হচ্ছে এমন এমন জায়গা যেটা সেখানে না কোনো মানে ধনী দরিদ্র, না কোনো ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, কোনো কারোদের জন্য কোনো বিভেদ নেই। শ্বাস প্রত্যেকের জন্য সমান আছে এবং প্রত্যেকের কাছেই অ্যাভেলেবল রয়েছে, অ্যাক্সেসেবল রয়েছে। এটাই এর মহত্ব। এজন্য শুরু হচ্ছে বিজ্ঞান ভৈরবতন্ত্র শ্বাসের ওপরে প্রয়োগ দিয়ে। তো প্রথম প্রয়োগে 9টা পদ্ধতি বলেছি, 9টা প্রয়োগ হচ্ছে শ্বাসভিত্তিক। অল্প বিস্তর মডিফিকেশনস রয়েছে বিভিন্ন, মানে যত পরের দিকে টেকনিক হবে তত বেশি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকছে, কিন্তু প্রথমটা হচ্ছে সবচেয়ে বেশি সরল এবং মানে বলতে গেলে যতজন মানুষ এই শুধুমাত্র এই প্রথম প্রয়োগটাকে কাজে লাগিয়ে নিজেদের বোধস্বরূপ লাভ করেছেন, বুদ্ধত্ব অর্জন করেছেন, সেটা কিন্তু হাতে গুণে শেষ করা যায় না। প্রকৃতপক্ষে গৌতম বুদ্ধ ওনার যে পদ্ধতি, ওনার পদ্ধতিও কিন্তু এই ঠিক প্রথম যেটা রয়েছে, প্রথম এটাকে উনি বলতেন অনাপনাসতি যোগা। তো এই পদ্ধতিকে অবলম্বন করেই কিন্তু ওনার নিজের বুদ্ধত্ব অর্জন, এবং তারপরে উনি এই টেকনিককেই কিন্তু অন্যদের শিখিয়েছেন, এবং গোটা ভারতবর্ষকে বাদ দিলে সমস্ত এশিয়ান কান্ট্রিজ যেখানে বুদ্ধ ধর্ম প্রভাব বিস্তার করেছে, সেখানে শয়ে শয়ে লোক মনাস্টারিতে বসে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু তারা তাদের এনলাইটেন স্বরূপ অর্থাৎ বৌদ্ধত্ব অর্জন করেছেন। তো কীরকম এটা হচ্ছে, কিন্তু আমি বারবার বলছি প্রয়োগ, এটা শুনে বোঝার নয়, এটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন? আচ্ছা, প্রথমে বলি যে আমরা যেহেতু সারাদিন বিচারের মধ্যে থাকি, বিচার মানে আমাদের মন আমাদের ডমিনেট করে, মন সারাক্ষণ বিভিন্ন জিনিস চিন্তা করে এবং সেই চিন্তার প্রভাবে আমরা চলতে থাকি। শ্বাস কখন ভেতরে প্রবেশ করে, শ্বাস কখন বাইরে যায় আমরা জানতে পারি না। শ্বাসটা এতটাই ইন্টিগ্রেটেড দেখুন যে তো প্রকৃতি দেবী বা ঈশ্বর পরমাত্মা আমাদের কিন্তু ঘাড়ে দায়িত্ব দেয়নি যে তোমাকে মনে করে শ্বাস নিতে হবে, তাহলে বোধহয় মানুষ বেশি দিন বাঁচতে পারতো না, কারণ শ্বাস নেবার কথা তো মনেই থাকে না। ওই জন্য যে আমাদের অটোমেটেড সিস্টেম যেটা রয়েছে, অটোমেটিক নার্ভাস সিস্টেম, তারা সেই কন্ট্রোল করে শ্বাস। সুতরাং আপনি ঘুমোচ্ছেন যখন, আপনি হোসে নেই, আপনি অন্য জিনিস চিন্তা করছেন, সব সময় কিন্তু শ্বাস চলতে থাকছে। তো এইবার একটুখানি করতে হবে, এই প্রথম প্রয়োগে আপনাকে শ্বাসের প্রতি নজর রাখতে হবে, অর্থাৎ আপনার ধ্যান যেটা হবে সেটা কিন্তু শ্বাসের উপরে। তো প্রথমে শিবের উক্তি বলি। উনি বলেছেন যে হে প্রিয়ে, উনি মাতা পার্বতীকে উদ্দেশ্য করে বলছেন, হে প্রিয়ে, যখন শ্বাস ভেতরে আসে এবং যখন শ্বাস বাইরে যায়, এই দুয়ের মাঝে একটা গ্যাপ থাকে, একটা শূন্য স্থান থাকে। তুমি যখন শ্বাস ভেতরে আসবে তার সঙ্গে প্রবেশ করো, যখন শ্বাস বাইরে যাবে তার সঙ্গে বাইরে যাও। এই মাঝখানের যে গ্যাপ থাকে সেইখানে নিজের বিরাটত্বকে তুমি জানো। শুনলে খুব সিম্পল মনে হয়, আমরা তো শ্বাস নিই শ্বাস ছাড়ি, মাঝখানে কেউই বিরাটত্বকে জানতে পারি না, কিন্তু এটা সম্ভব। ভেবে দেখুন, শ্বাস যখন ভেতরে প্রবেশ করে আপনি সেই শ্বাসের সঙ্গে সঙ্গে আপনাকে প্রবেশ করতে হবে, এবং যখন শ্বাস বাইরে যাবে নিজের থেকে মানে বলতে চাইছি, শ্বাস মুভ করবে আপনি সঙ্গে সঙ্গে যাবেন। আপনি শ্বাসকে নিজের মতো করে টানলেন, 10 1 2 3 10 করে কাউন্ট করলাম, কুম্ভক করলাম, আবার 10 ছাড়লাম, তাহলে আপনি প্রাণায়ামের দিকে চলে গেলেন, যোগার দিকে চলে গেলেন, বিজ্ঞান ভৈরবতন্ত্রের প্রয়োগ হলো না। এখানে আপনি প্রথমে বসে থাকলেন, বসে থেকে একটুখানি নিজে শান্ত হলেন মানে চুপচাপ বসে থাকলেন, কোনো কিছু ভাববেন না। তখন না ব্যাংক ব্যালেন্সের কথা ভাববেন, না তখন ভাববেন যে আপনার কত কাজ পড়ে রয়েছে পেন্ডিং করতে হবে, না তখন ভাবেন। এই 15টা মিনিট আপনি ভাববেন যে এই 15 মিনিট আমি খরচের খাতায় দিয়ে দিয়েছি, আমার দিন থেকে 15 মিনিট বেরিয়ে গেছে, এটা আমি কোথাও লাগাবো না, লাগাতে পারবো না। তো এটা আপনার ডেলিভারেট ডিসিশন যে আপনি কোথাও এটাকে কাজে লাগাবেন না। তো এরকম একটা ভাবে মনস্থির করে, চিত্তপথ বলে, মনের সংকল্প করে আপনি বসুন। বসে ধীরে ধীরে একটুখানি বসবেন, বসতে দেখবেন। আর বলে রাখি, কিন্তু এই যে বুদ্ধ কিন্তু গৌতম বুদ্ধ যখন এই পদ্ধতি শিখিয়েছেন, উনি কিন্তু এই গ্যাপের কথাও বলেননি, উনি ইচ্ছা করে বলেননি, কারণ উনি বলছেন যে শুধু শ্বাসটাকে তুমি দেখো,
শ্বাস ভেতরে আসবে, শ্বাস বাইরে যাবে, শ্বাস ভেতরে আসবে, বাইরে যাবে, তুমি সেইটা দেখতে থাকবে। কারণ সেটা দেখলে আপনি আর আপনার অতীত নিয়েও ভাবতে পারবেন না, ভবিষ্যতে কী হবে নিয়েও ভাবতে পারবেন না, কারণ শ্বাস তো বর্তমানে হয়। তাহলে আপনি সেই বর্তমান, এই যে পাওয়ার অফ নাও বলে যে ধরুন এখন বই লেখা হচ্ছে, সেই নিয়ে বেস্ট সেলার হচ্ছে, হোয়াট এভার, তো এটা তো আমাদের তো হাজার হাজার বছর আগে থেকে চলছে, এটার ওপরেই ধ্যান, এটার ওপরেই মুক্তি। তো এই প্রেজেন্টেতে উপস্থিত হওয়ার সবচেয়ে সর্বোত্তম উপায় হলো, সবচেয়ে সহজ উপায় হলো শ্বাস। তো আপনার শ্বাস আসবে, যাবে। বুদ্ধ বলেছিলেন যে গ্যাপের কথা বললে মানুষ কি করবে, ওই গ্যাপটার দিকে তাকিয়ে বসে থাকবে, শ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করে, ওই জন্য উনি বলেননি। কিন্তু পদ্ধতি একই, আপনি শ্বাসকে শুধুমাত্র অবজার্ভ করবেন। ধরুন দেখুন এই আমি বসছি, কোনো রকম কোনো কিছু ভাববেন না, বসে থাকবেন এবং শ্বাস ভেতরে আসছে, বাইরে যাচ্ছে, ভেতরে আসছে, বাইরে যাচ্ছে, শুধু এটা ভাববেন। ভেতরে ভেতরে কমেন্টারিও করবেন না যে এই আমার শ্বাস ভেতরে ঢুকলো, এই আমার শ্বাস বাইরে এলো, তাহলে মন এসে যাবে। শুধুমাত্র বসবেন, যেন আপনি চুপচাপ বসে আছেন, কোনো কাজ নেই। হঠাৎ করে বুঝতে পারবেন যে আপনার নাক দিয়ে কিছু ঠান্ডা স্পর্শ প্রবেশ করলো ভেতরে। কেউ কেউ আছেন যাদের ক্ষেত্রে দেখুন শ্বাস দেখারও পদ্ধতি আছে, অনেক সময় দেখবেন নাক দিয়ে বুঝতে সুবিধে হয়, অনেকের ক্ষেত্রে পেট দিয়ে বুঝতে সুবিধে হয়, পেটের কাজটা দেখতে পায়। সুতরাং সেটা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার শরীরের কোন অংশ সবচেয়ে বেশি সেন্সিটিভ। তো একটাই কথা বলবো, দেখবেন মজা লেগে যাবে। করুন, খুব সিম্পল একটা কথা মনে রাখবেন, সিম্পল। কারণ আপনি যে সত্যি যেটা আমরা জানতে চাইছি, সত্যম শিবম সুন্দরম, সে কিন্তু সবসময় রয়েছে। তাকে খোঁজার প্রচেষ্টা করলে সেটা কিন্তু তার থেকে দূরে চলে যাওয়া হবে। এই যে মনের উদ্দেশ্য হচ্ছে কি, গোল সিকিং মেকানিজম, এটার পরে ওটা, ওটার পরে এটা, এটার পরে ওটা, এইভাবে আপনি নিজেকে ভুলভুলাইয়ার মধ্যে ভুলিয়ে রাখছেন। এটাই মায়া। এই যে এরপরে ওটা করব, ওটার পরে ওটা করব, এটা করছি, কেন করছি, এরপরে এটা থেকে দূরে আসুন। কিচ্ছু না, চুপ করে বসুন এবং নিজের ভেতরে চৈতন্যকে খুঁজে পান। বসে থাকুন, যতক্ষণ ভালো লাগবে বসে থাকুন। আস্তে আস্তে দেখবেন ওর আকর্ষণ রয়েছে, আর কিছু ভালো লাগবে না। তাহলে শেষ করার আগে একবার বলি, এখানে শিবের উক্তি হচ্ছে যে শ্বাস ভেতরে আসবে এবং শ্বাস বাইরে যাবে, এর মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপেতে দেখুন আপনি শ্বাস নিচ্ছেন না, শ্বাস ছাড়ছেনও না, তাহলে আপনি কোথায়? তাহলে আপনি না এই দেহে রয়েছেন, না দেহের বাইরে রয়েছেন। দেখুন শ্বাসের যে অংশটা আমরা দেখতে পাই বা যে অংশটা আমরা শ্বাস বলে ভাবি, সেটা কিন্তু অর্ধেক আপনার শরীরের মধ্যে আসছে, আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। বাইরেও কিন্তু মহাবিশ্ব কিন্তু জড়িত, কারণ আপনি যার কাছে সেই শ্বাসকে ছাড়ছেন সেটা মহাবিশ্ব।
সেইখান থেকে আবার শ্বাস ঘুরে কিন্তু আপনার নাক দিয়ে প্রবেশ করছে। তাহলে এই যে চক্র, এই যে সাইকেল, এই সাইকেল কিন্তু হচ্ছে, এবং এইখানেই কিন্তু আপনি মহাবিশ্বের সঙ্গে যুক্ত আছেন। আপনি নিজের একটা নাম পেয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ আপনার নাম দিয়েছে বলে আপনি বিশ্ব থেকে আলাদা নন, আপনি তার সঙ্গে সবসময় যুক্ত রয়েছেন। তো আজ এটুকুই, আবার পরে একটা পদ্ধতি 2 নিয়ে আসবো, সেটাও শ্বাসভিত্তিক। ভালো থাকবেন। হর হর মহাদেব।